সরি, আমি ধ্রুব, আপনাকে নিতে এসেছি। রিফাত আমাকে বললো আপনাকে পিক করতে। আর আমি সরি, আমি দেরি করে ফেলেছি, আর ও কাজে ফেসে গেছে, সেজন্য আসতে পারিনি। আমি জানি ও কাজের জন্য আসতে পারেনি। চলুন। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? না। আমি এমনি থেকে বেশ পাংচুয়াল মানুষ, সময়টা সময় করবার চেষ্টা করি, কিন্তু আজকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অবশ্য রিফাত দেরি করে আসলেও বুঝতো। ও তো ওর কাজের জন্য আমাকে রিসিভ করতে আসতে পারেনি। আপনি দেখি বেশ ফ্রি, আপনার কোনো কাজ নেই? কাজ নেই বললে সেটা আসলে ভুল বলা হবে। কাজ সবসময় আমার উপর চেপে বসে থাকে, তবে আমি চাইলেই যখন ইচ্ছে আমার আমি ওটাকে বিদায় দিতে পারি। আপনি চাইলে সব কিছুই বিদায় দিতে পারেন সহজে। সেটা পারি বই কি, পারি না বললে ভুল হবে, কিন্তু প্রিয় মানুষকে নয়। কে যে কার প্রিয় আর অপ্রিয় সে নিজেই ভালো বলতে পারবে। বিদায় দেওয়াটা সহজ হবে, সবসময় চাইলে সবাইকে বিদায় দেওয়া যায়, তবে এটাও ঘটে কখনো কখনো। সো সরি প্লিজ, তুমি রাগ করো না। মানে সব কিছু ঠিকঠাকই ছিল, আমি যেতাম এয়ারপোর্টে, কিন্তু হয়েছে কি বস হঠাৎ করে ফোন দিয়ে বললো সিঙ্গাপুর থেকে তার বায়ার এসেছে। মানে কি যে করবো, আমি কি যে একটা বিপদে পড়েছি। আমার তো কোনো সমস্যা হয়নি, আমি তো ঠিকভাবেই এসেছি। আর তোমার যে ছেলেটাকে পাঠালে, কি যেন নাম,
ধ্রুব, ও তো খুব কেয়ারিং, ভালো মতোই নিয়ে এসেছে আমাকে। মানে আজও মানে তুমি ওকে আমার পাঠানো ছেলে কেন বলছো? ও কিন্তু আমার খুবই ভালো বন্ধু। তোমার মনে নেই আমি তখন তোমাকে প্রায় ফোন দিয়ে ওর কথা বলতাম, কিন্তু তখন তুমি কিছুই বলতে না। মানে আমাদের যখন বিয়েটা হয় তখন ওর অফিসের কাজে ওকে কানাডা পাঠানো হয়েছিল। দ্যাটস ওয়াই আমি তখন তাকে কিছু জানাতে পারিনি। আর বিয়ের পরে ও কোথায় ছিল? এখানেই ছিল, আমার কাছে। তবে ওই অফিসের অনেক চাপ ছিল, তাই ওকে নিয়ে যেতে পারিনি। একটা অদ্ভুত ব্যাপার কি জানো, মানে ঢাকায় ওদের বাসা আর আমাদের বাসা কিন্তু পাশাপাশি ছিল, আর ওখান থেকে তোর সাথে আমার পরিচয়। কিন্তু ছেলেটা কেমন যেন একটু অভিমানী টাইপের। আচ্ছা আশ্চর্য, তুমি আসার পর থেকে কেন শুধু তোমার বন্ধুর গল্প বলছো? আমি তো বিদেশ থেকে তোমার কাছে এসেছি, নাকি নাকি ওর গল্প শুনবো? ও হ্যাঁ, তাই তো। মানে দেখো, আমিও না কেমন একটা গাধা টাইপের লোক। তুমি নিশ্চয়ই খাওনি আমার জন্য। চলো আজকে আমরা বাইরে খাবো। শোনো, আমার না খুব টায়ার্ড লাগছে এখন। বেটার আমরা খাবার এখানেই অর্ডার করি, রুমেই থাকি। এখানেই খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। ফ্রেশ অফ। ওকে। যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে। বাহ, থামলেন কেন? ভালোই তো রবীন্দ্রসঙ্গীত করছিলেন, বেশ ভালো লাগছিল। আমার ধারণা অবশ্য ভিন্ন ছিল। আমার ধারণা ছিল যারা দেশের বাইরে চলে যায় তারা তো একটু হিপ হপ হয়ে যায়, এ ধরনের গান হয়তো শোনেন। দূর থেকে বসে কমেন্টস করা অনেক সহজ, তাই বলে সবাই একরকম না। ছোট্ট একটা কথা বলেছি, এভাবে রিয়াক্ট করছেন। বললাম ইউজুয়ালি যা হয় তাই তাই তো হয় বেশিরভাগ সময়। আপনি বোধহয় জানেন না যে 50s-এ সবাই এলভিস প্রিসলির জন্য পাগল হয়েছিল। ক্যাসেটের দোকানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। অবশ্য তখন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শচীন্দ্র বর্মন এগুলো শুনতো, আবার লোকসঙ্গীত আর অনেক কিছুই শুনত। অবশ্য আপনি এসব বুঝবেন না। আপনি অবশ্য এটাও বলতে পারেন যে হ্যাঁ, এখন তো অনেক ছেলেপেলেরা নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথের নামই শোনে, কিন্তু সবাইকে একই দাঁড়িপাল্লায় মাপতে তো হবে না। আমি ভাই অত কিছু শুনতে চাই না, আমি চাই গান। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন নীরব। যে এতক্ষণ ধরে অনেক জ্ঞান কপচালো তাকে বলো না গান গাইতে। এখন তোর কি হবে রে? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। আচ্ছা, মানে তুই রবীন্দ্রবাবুকে আবার আয়ত্ত করেছিস কবে? রবীন্দ্রবাবুকে তো আয়ত্ত করা সম্ভব না, বুঝতে গিয়ে একটু শেখার চেষ্টা করেছি, এই আর কি। সুপার, মাই গুডনেস, ধন্যবাদ। খাবার দাবার টাইম হয়ে গেছে, তুই এখন নিশ্চয়ই খেতে যাবি। চল রুমে চল। হ্যাঁ যে আমি একটু পরে আসবো। কেন? এখন ভাবছি রাতটাকে কিভাবে বুঝতে পারি সেই চেষ্টাটা করি। অন্ধকার কালো সবকিছু তো বোঝার চেষ্টা করা দরকার, তাই না? রাইট, চল আমি গেলাম, তো থাক। হ্যালো রিফা সাহেব। জি
সালাম স্যার। স্যার আপনি ভালো আছেন? স্যার কোনো সমস্যা এত রাতে? না না, তেমন কিছু না, রিল্যাক্স হন। আমি একটি জরুরি কথা বলার জন্য ফোন করেছি। জি স্যার বলুন না। কাল সকালে আমাদের ইনানি প্রজেক্টের জন্য ইঞ্জিনিয়ারদের সাথে বসতে হবে। আপনি ফাইলগুলো রেডি করে রাখবেন। ঠিক আছে, কিন্তু স্যার ওই মানে কাল আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, মানে কাল কি কোনোভাবে আমাকে ছাড়া যায়? আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে বসটা না যখন তখন দিন নাই রাত নাই হঠাৎ হঠাৎ কি তার মাথা, মানে কি যে তার আসে মাথায়, মানে বুঝি না। শেষ হবে কখন তোমার কাজ? এই তো আর অল্প কিছু সময় লাগবে। আমার দিবে গো তুমি এত অস্থির হচ্ছ কেন? ধ্রুব, তুই একদম চুপচাপ যে প্রেম করছিস নাকি? মানে কি বলছিস তুই? এক্সকিউজ মি, আমি একটু আসছি। তোরা বস। ভালোই তো আছেন দেখছি। ভালো থাকাটা আসলে আপেক্ষিক। ভালো থাকার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে হিপোক্রেসিটা ভালো থাকা, কারো কাছে মুখোশ পরে থাকাটা ভালো থাকা, আবার কারো কাছে পালিয়ে থাকাটা ভালো থাকা। আপনার কোনটা? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সরি। সেটা আমিও জানি। মানে কেউ যখন কিছু না বলে পালিয়ে যায় তার কিছু বলারও থাকে না। আপনার জানার মধ্যে তো ভুলও থাকতে পারে, পারে না? তাহলে সঠিকটা বলেন। ইচ্ছে নেই, কারণ বলে কোনো লাভ নেই। যা হবার সেটা হয়েছে। তারপরে আমাকে জানতে হবে কেন আমাকে কোনো কিছু না বলে দেশ থেকে হুট করে পালিয়ে গেল। সব কিছু জানতেই হবে? আমার তো মনে হয় কখনো কখনো কিছু কিছু জিনিস না জানা অনেক বেশি ভালো। আর আমি যদি আমার নিজের কথা বলি, আমি চাই আপনি সবসময় আমাকে ভুল বুঝেই থাকেন। আর এইভাবেই আপনি প্রায়শ্চিত্ত করে দেবেন। জি স্যার, ওই লাঞ্চে এসেছিলাম। স্যার আপনি আসুন না। না না না, আমার একটু তাড়া আছে। স্যার আমার ওয়াইফ এসছে বাইরে থেকে, আপনি আসলে একটু পরিচয় করে দিতে আমার প্লিজ স্যার। চলুন। আচ্ছা ঠিক আছে। উনি আমার বস, জানেন না?
কেমন আছেন? জি ভালো। আপনার কথা অনেক শুনেছি, তা আজ দেখলাম। তা এবার কি একবারে চলে এলেন? না না, আমাকে আবার যেতে হবে, আমার তো পড়াশোনা শেষ হয়নি এখনো। আচ্ছা তাই। স্যার আপনি কিন্তু আজকে আমাদের সাথে লাঞ্চ করবেন? না না, আমার একটু কাজ আছে। ও স্যার আপনি জয়েন করলে আমাদের খুব ভালো লাগবে। না আজ না, আরেকদিন। আপনি তো আছেনই। ভাই আই আই, ওঠো না কেন, ওঠো। তুমি এখনো ঘুমাচ্ছ কেন? অফিস নেই, ওঠো। আরে আজকে তো ডে অফ, মানে আরো বেলা করে উঠবো। তুমি এসো, তুমিও ঘুমাও। অনেক কাজ আছে, চলো শপিংয়ে যাই, আমার অনেক কিছু কেনাকাটা আছে। না প্লিজ, আজকে ঘুমাবো। আমি জানতাম তুমি এরকম করবে। আচ্ছা ওই ধ্রুবকে নিয়ে যাও না, ও অনেক হেল্প করবে। আমার কারো হেল্পের দরকার নেই তো, আমি নিজেই পারবো। তুমি তুমি খামোখা রাগ করছো, মানে এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে, ব্যাপার না, আমি জানবো। এই নীলা, সমস্যার কিছু নেই, আমি আপনাকে ইন ডিটেলটা পরে মেইল করে দিচ্ছি। আজকে হচ্ছে না, কাল কিংবা পরশু মেইল করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। কিছু বলবে? স্যার আজকে তো ছুটির দিন, তো কোথাও থেকে ঘুরে আসি। আমি তো যাবো। ইয়ে বস, ভালোই তো লাগছিল। আপনি আসলেন, ভাবলাম কথা বলবেন, বললেন না, পালিয়ে চলে আসলেন। পালানো শব্দটা আপনাকে বেশি মানায়। দেখলাম তো, কে কোথা থেকে পালিয়ে আসে। আমি পালিয়ে আসিনি, ঘৃণা লাগলো তাই চলে এলাম। ঘৃণা? তার মানে আপনি আমাকে ঘৃণা করছেন, ঘৃণা করেন? তাহলে তো ঠিকই আছে। কি? না কিছু না। আপনি কোথায় যেন শুনেছিলাম, কে যেন বলেছিল যে যার মধ্যে ঘৃণা যত বেশি তার মধ্যে ভালোবাসা অফুরান সেই মানুষটির জন্য। যে কথাটা বলেছিল না বুঝিয়ে বলেছিল। আচ্ছা তাই? একটা কথা না বলে পারছি না, এখনো সবকিছু আগের মতোই, কোনো পরিবর্তন হয়নি। এখনো আপনি আগের মতো করে সুন্দর করে গুছিয়ে চমৎকার করে কথা বলেন। একসময় এই কথাটা শুনতে খুব ভালো লাগতো জানেন, এখন আর ভালো লাগে না। বড় হয়েছে তো। আচ্ছা তাহলে অন্য কথা বলি। কি হলে আপনার এখন ভালো লাগবে? এক পেয়ালা বেশি না দেবো? পুট করে খাবেন আর সঙ্গে সঙ্গে মরে যাবেন? আপনার খুব খুশি লাগছে না ব্যাপারটা? ভালো লাগা, আনন্দ। হ্যাঁ অবশ্য ভুল বলবো না, আমার এই পথ চলাতেই আনন্দ। আপনার পথ চলছে তাহলে? আপনারও তো কম যাচ্ছে, ভালোই চলছে।
মানুষ আসলে খুব স্বার্থপর। জানি না, নিজের সম্পর্কে এতটুকু জানি, আমি স্বার্থপর নই, একদমই না। আজকে যদি আমি তোমার ওয়াইফ হতাম তাহলে তো তুমি আমাকে ঠিকই বেড়াতে নিয়ে যেতে, সব জায়গায় নিয়ে যেতে, শপিং করাতেও নিয়ে যেতে। এখন তুমি কেন নিয়ে যাবে? আমি তো তোমার কিছু না, আমার পিছনে সময় দেওয়াতে তোমার বিফলে যাবে। বিয়ে মানে তো মনে হয় একটা কাগজ, এমন একটা কাগজ যে কাগজটা অনেক শক্তি, অনেক বেশি ওয়েট, তাই না? কাগজ না, সমাজের একটা নিয়ম। বাই দ্য ওয়ে, তুমি তুমি কি মেন করলে? মানে রিফাতের সাথে আমার শুধু কাগজের সম্পর্ক, তাছাড়া আর কোনো সম্পর্ক নাই? মানে কাগজের কারণে আমরা একসাথে থাকতে পারছি, আর কাগজ নেই বলে তুমি আর আমি একসাথে থাকতে পারছি না? আর যদি কালকে আমরা একসাথে থাকিও তখন তখন ঠিক আছে, আমি বললাম না নিজের মুখে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে দাও অ্যাড্রেসটা দাও। আমার মামা তো এখানে কক্সবাজারেই থাকে, আমার কাগজওয়ালা হাজবেন্ড রিফাত। সে তো আর জানে না যে তোমার সাথে আমার, তো সে কাজের কারণে আসতে পারেনি, তোমাকে দায়িত্ব দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার। তুমি তো আমাকে নিয়ে যাবে না। তুমি একটা কাজ করো, মামা তো এখানেই কোথাও থাকে কক্সবাজারে, আমাকে অ্যাড্রেসটা দাও, আমি নিজেই খুঁজে নিব, মামার ওখানে নিজেই যাবো। এই, তুমি কথা বলছো না কেন? জেদ দেখাবে না তুমি আমার সঙ্গে, জেদ শুধুমাত্র আমি দেখাবো। আমি? তুমি কেন জেদ দেখাবে শুধু? কারণ তুমি ছেলে আর আমি মেয়ে, এই জন্য? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ, আমার নেই, আমার কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না, কোনোদিন হবেও না। হবে না তো? তুমি তো একটা কাওয়ার্ড। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। যা জানো না সেটা নিয়ে কমেন্ট করবে না, কথা বলবার চেষ্টা করবে না তুমি। এই স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য এই জায়গাটা আমি দেখেছি স্যার, আপনার পছন্দ হচ্ছে? হ্যাঁ, জায়গাটা তো খুব ভালো। আরেকটু হয়তো মানে বাড়িয়ে নেওয়া যেতে পারে ওই দিকটায়। হ্যাঁ ঠিক আছে, এটা তো খুব ভালো প্রজেক্টটা। হ্যাঁ জি। আচ্ছা রিফাত সাহেব, আপনার ওয়াইফ না এসেছে? জি স্যার। রিফাত সাহেব, একটা কাজ করেন, বউকে এখানে রেখে দেন। হ্যাঁ, এভাবে আর কতদিন একা একা থাকবেন? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আসলে ওর পড়াশোনা এখনো শেষ হয়নি, মানে পড়াশোনা শেষ হলেই ভাবছি যে মানে নিয়ে আসবো। সব সময় কাজ করলে হয় না, আর কিছু সময় কাছের মানুষকে দিতে হয়। জি স্যার, আমি চেষ্টা করছি। স্যার, আমরা বরং আমাদের প্রজেক্ট প্রজেক্টটা দেখে আসি। দেখা হলো মামার সঙ্গে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? প্লিজ। আগে কথা দাও যে উত্তেজিত হবে না। কথা দিলাম। কথা তো অনেক দিয়েছো, কটা রাখতে পেরেছো? এটা কি তোমার সেই কথা? অবশ্যই না। তাহলে বলবো, আসলে এদিক ওদিকের কথা না বলে যেটা বলতে চাও সেটা তুমি সরাসরি বলে ফেলো। তুমি সব কিছু ফেলে আমাকে কোনো কিছু না জানিয়ে বিদেশে যাওয়া মানে কি? আমাকে তোমার অপারগতার কথা জানাতে পারতে। প্রেমিক কখনো তার অপারগতার কথা প্রেমিককে বলতে পারে না, তাতে করে তার সম্মানহানি হয়। কিন্তু পালিয়ে গেলে খুব বিরক্ত দেখায় না? আচ্ছা, যদি বলি স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি তাহলে? কিন্তু কেন? সব কেন উত্তর হয় না। ধ্রুব,
আমি তো কখনো তোমার কাছে খুব বেশি কিছু চাইনি। তোমার মনে আছে তোমার ঘরে নীল রঙের দেয়াল খুব পছন্দ ছিল? আমি তো ঠিক করে রেখেছিলাম যে তোমার ঘরে একটা নীল রঙের দেয়াল করব। তোমার মনে আছে যে দিনের পর দিন শাহবাগে আমরা ডালপুরি আর চা খেয়ে থাকতাম। আমার ব্যাগে তো টাকা থাকতো, আমি তোমাকে বলতাম যে আমরা দুজন মিলে দামি কোনো রেস্টুরেন্টে বসি, চলো। তুমি কখনো যেতে চাইতে না, কারণ আমাকে বিল দিতে হবে। আমি তো তোমার সেই কথাটারও সম্মান করেছি। আমি তো কখনো কোনো দামি রেস্টুরেন্টে বসিনি। তুমি যেভাবে আমাকে খাওয়াতে চেয়েছো, যেভাবে রাখতে চেয়েছো, সেভাবেই থেকেছি। তাহলে কেন ধ্রুব বলো? এখন বুঝি সেটা করো না? আমি তো কখনো তোমাকে ছোট করিনি। আমি তোমার আত্মসম্মানকে সবসময় শ্রদ্ধা করেছি। আমার চোখ কি বলে? চলো ফিরতে হবে। আমি জানতে চাই ধ্রুব। উত্তরটা দিতে আমি বাধ্য নই। এটাই তোমার শেষ কথা? যদি বলি পৃথিবীতে শেষ বলতে কিছু নেই, তাহলে? এটা আমার প্রশ্নের উত্তর না। যদি বলি উত্তরটা জানা নেই, চল। আচ্ছা মা, এখন রাখছি, পরে কথা বলবো। বাই। কিরে, কার সাথে কথা বলছিলি? নিশ্চয়ই মায়ের সাথে। অবশ্য মা ছাড়া তুই কার সাথে কথা বলবি? বেচারা, তোর তো আবার গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, মার শরীরটা খুব একটা ভালো না। কি হয়েছে? বয়স হলে যা হয়। ডাক্তার দেখাসনি? দেখিয়েছি। আপনার তো তাহলে আপনার মায়ের কাছে যাওয়া উচিত। কে? ও যাবে দেশে ওর মাকে দেখতে? ওর সে সময় আছে নাকি? পুরো অফিস ওর উপর। তাহলে একটা কাজ করলেই পারেন, মাকে সাথে এনে রাখতে পারেন। জীবনেও সম্ভব না। কতবার বলেছি আমার কাছে চলে আসো, মারও একই কথা। বাবার স্মৃতি আঁকড়ে ধরে থাকতে হবে, সেটা ছেড়ে সে কোথাও যাবে না। ভালো লাগে না আমার, বুঝি না যে আমি আসলে কি করব। আচ্ছা, তোর অভিমানটা আসলে কার উপর? কোনো মানুষের উপর নাকি জগতের নিয়মের উপর? হ্যাঁ, নিজের উপর। নিজের উপর? মানে তোর কথার আগামাথা না কিছুই বুঝি না আমি। মানে চল খেতে যাই। যাস। গাঢ়ই রাতে যেন বেশি উদাসীন, খুব বেশি এলোমেলো লাগছে আমার। কোথাও কি হারিয়ে যাচ্ছি, নাকি হারানোটাই আমার কাছে এখন একমাত্র পথ? আচ্ছা, কেউ কি কখনো ইচ্ছে করে হারিয়ে যায়? দেখা গেছে সে হারিয়ে যাবার আবার হারানো বিজ্ঞপ্তি দেবে পত্রিকায়। আমি যদি সত্যি হারিয়ে যাই, তাহলে রিফাত কি আমার জন্য বিজ্ঞপ্তি দেবে, নাকি ধ্রুব আমাকে খুঁজবে, নাকি কেউই খুঁজবে না? দুজনেই মুক্তি চাইবে আমার কাছ থেকে। হয়তোবা না। আসতে পারবে বিচের কাছে? না, আমি বলছি একটু আসো, দরকার আছে, জরুরি কথা আছে।
বেরিয়ে গেছে? তুমি অফিসে যাবে না? না, মনে হচ্ছে না আজকে যাব। আজকাল খুব নিজের মনের কথা শুনছো, আবার অন্যের মুখ দেখে মনের কথা বলে দিতে পারছো। এসব বিদ্যা কবে অর্জন করবে? খুব খোঁচা দিয়ে কথা বলতে শিখেছো তুমি। যারা খোঁচা দিয়ে কথা বলে তাদের কথার উত্তর দিতে আমার একদমই ইচ্ছে করে। খোঁচা কেন দিচ্ছি সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ বুঝি, আমি তো সবই বুঝি। হ্যাঁ, সে কারণে পালিয়ে বেড়াচ্ছ। পালিয়ে কোথায় বেড়াচ্ছি? আমি তো তোমার পাশে আছি, পাশে বসে। পাশে থাকা মানে কাছে থাকা। বাহ, আমার কথা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। প্লিজ প্লিজ বলো কি হয়েছিল। সম্ভব না বলা, আমি কাউকে ছোট করতে পারবো না। তুমি অন্য কাউকে ছোট করতে পারবে না, অথচ আমি যে দিনের পর দিন কষ্ট পাচ্ছি সেটা ভাবছো না। পার্থক্য আছে। পার্থক্য এই যে কারো কারোটা চোখে পড়ে, কারো কারোটা পড়ে। তোমার কি ধারণা যে আমি খুব ভালো আছি, সুখে আছি? আমার থেকে ভালো কে তোমাকে চেনে? তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো না যে তুমি কেমন আছো। শুধু কেউ নিজের থেকে পালাতে পারে না। নাচতে করবো না? সাত সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা দৌড়াই, তারপর গিয়েছি নাচতে করে। আগের অভ্যেসটা আছে দেখছি। ভেবেছিলাম একেবারে বদলে গেছে, সব ভুলে গেছে। ওনাকে এত প্লিজ প্লিজ আমাকে বলো কি হয়েছে, কেন তুমি আমাকে বলবে? রিফাত আর আমরা দুজন কলেজ জীবনের বন্ধু ছিল। সবকিছু খুব সুন্দর ছিল, ঠিকঠাক। পাশাপাশি বাসা, একই এলাকায় থাকা। সেই সময়টাতেই তোমার সঙ্গে আমার সম্পর্ক। আমার সাথে সুখী আর কেউ নেই। একদিন রিক্সায় করে ঘুরছিলাম, হঠাৎ করে রিফাতের মা মানে আন্টি দেখে ফোন করলেন আমাকে রাতের বেলা। ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কি বলেন। আন্টি বললেন বাসায় এসো, কিছু জরুরি কথা আছে। বাসায় গেলাম আমি, যে দেখি রিফাত বাসায় নেই। সে কলেজ জীবন থেকে সে ছোটোখাটো ব্যবসা, তার বাবার ব্যবসা, এগুলো দেখাশোনা করত। আন্টি বললেন রিফাতের তো বাবা নেই, বিয়ে দিতে চাই, ওই জন্য একটা মেয়ে দেখো, সুন্দর একটা মেয়ে, তাড়াতাড়ি বিয়ে করাবো ওকে। আমি বললাম আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর জন্য খুব ভালো, খুব লক্ষ্যে একটা মেয়ে খুঁজে দেবো। আপনি যে শুধু আংটিটা পরিয়ে দেবেন, দ্যাটস ইট। এরপর আমি আর বলতে চাই না, প্লিজ। প্লিজ বলো কি হয়েছে। আর তুমি বা কেন সবসময় আমার কাছে অপরাধী হয়ে থাকবে বলো। আন্টি বললেন না, তোমাকে কষ্ট করে কোনো মেয়ে খুঁজতে হবে না। মেয়েকে আমি দেখেছি, সেদিন তোমার পাশে রিক্সায় বসা ছিল। আমি খুবই অবাক।
আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো। আমি কিছু বলার আগে আন্টি বললেন, কোনো কথা বলো না, ওই মেয়েকেই আমি চাই রিফাতের বউ হিসেবে। তুমি যাও, ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের কথা বলিয়ে দাও। আর অমনি তুমি রাজি হয়ে গেলে? মোটেও রাজি হইনি আমি, একটা বারের জন্য রাজি হইনি। আমি যে সঙ্গে সঙ্গে আমার মায়ের সঙ্গে ডিসকাস করলাম, মাকে পুরো ব্যাপারটা জানালাম। মা আমাকে বলল, তোমার আন্টি যা বলেছে তুমি সেটাই করো। তুমি ওই মেয়েটির সঙ্গে তোমার আন্টি দেখা করিয়ে দাও তার ফ্যামিলির সঙ্গে। তুমি তোমার মাকে খুলে বলতে পারতে বিষয়টা। বলেছিলাম, তখন মা বললেন সে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন। তুমি জানো কিনা জানি না, আমার বাবা ক্যান্সারে ভুগে মারা গেছে। বাবার চিকিৎসার জন্য করিনি এরকম কোনো কিছু ছিল না, তখন বেশ ছোট, স্কুলে পড়ি। আমাদের যা যা ছিল সবকিছু বিক্রি করে আমরা আসলে নিয়ে গেছিলাম সিঙ্গাপুরে। কিন্তু তারপরও সেই টাকা দিয়ে সংকুলন হচ্ছিল না। তখন একমাত্র এই আন্টি, রিফাতের মা, আমার মায়ের খুব ক্লোজ ফ্রেন্ড, উনি এগিয়ে আসলেন। যা লাগলো, যত টাকা লাগলো সব উনি দিলেন। একবারের জন্য কখনো বলেনি সেটা ফেরত দিতে হবে। এত চেষ্টা করো, বাবাকে বাঁচাতে পারো। মার আন্টি আসলে অনেক বেশি ভালো ফ্রেন্ড, অনেক বেশি ক্লোজ। মাকে যখন বললাম, তখন মা বললো যে তোর বাবার ঋণের কথা ভুলে গেছিস। যদি এটা একটা সুযোগ হয় যে তোর বাবার ঋণ শোধ করবি, তাহলে এই কাজটা কর। ওই মেয়েটার ফ্যামিলির সঙ্গে রাত্রির পরিচয় কথা বল। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তাহলে তুমি রিফাতের মাকে কথাটা খুলে বলতে পারতে। পারতাম না, কোনোভাবেই পারতাম না। কারণ মাকে কথা দিয়েছিলাম যে তোমাদের দুজনেরই বিয়ে হবে, সেখানে কখনো আমি মুখ খুলব না। এত কষ্ট হচ্ছিল আবার যে তোমাদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমার ক্লোজ ফ্রেন্ডের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তোমার তো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কারণ সেটা আমি সহ্যই করতে পারবো না। এটাও আমি জানতাম, আমি বুঝতাম আমি যদি সেই সিচুয়েশনে তোমার সামনে গিয়ে দাঁড়াই, খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে। কারণ তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। পালিয়ে গিয়েছিলাম শেষ। গল্পের শেষটা আমিই বলছি। বন্ধু, তুমি তো হচ্ছে ধ্রুব। তোর মনে আছে কলেজে পড়ার সময় আমরা অঙ্ক করেছিলাম ধ্রুব সম্পর্কে? কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব, মানে যেটা চলতেই থাকে। এনিওয়ে, তোর তন্ময়ের কথা মনে আছে? আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তন্ময় আমাদের হেল্প করত। ও কিন্তু এই শহরেই থাকে। তন্ময়ের কাছ থেকে আমি তোদের সম্পর্কে সব শুনেছি। বিয়ের 15 দিনের মাথায় মা মারা যায়। মায়ের শোকে আমি বিহ্বল হয়ে পড়ি। এরপর আমি নিজের ব্যবসা গোছাতে থাকি, আর নীলা বিদেশে পড়তে থাকে। ভেবেছিলাম এই লুকোচুরিটা আমি খুব এনজয় করব, কিন্তু পারলাম কই বল। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি ঘুরতে যাবো বলে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা আমি শুনেছি। তখন ভাবলাম তোদের আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আচ্ছা নীলা, আমাদের বিয়ের ক বছর হলো? 3 বছর। আমার বিয়ের পরদিনই আমি বিদেশে চলে যাই, এবং মা মারা যাওয়ার পরই আমি দেশে ফিরে আসি, রাইট? এরপর 4 দিন পর আবার বিদেশে চলে যাই। হ্যাঁ, আসলে পুরো বিষয়টা ছিল আমার সাজানো। বিয়ের দিন রাতেই আমার মাথা ব্যথার কথা বলে আমি সারা রাত ঘুমিয়েছিলাম। এরপর সোজা দূর দেশে চলে যাওয়া। আমি পড়তে চাই না। আসলে জানো কি নীলা,
এই আগুনে আমি পড়তে চাই না, আর ধ্রুবকেও পড়াতে চাই না। তুমি বিদেশ থেকে আসার পরে এই কদিন আমি তোমাকে কিভাবে অ্যাভয়েড করেছি সেটা তুমি দেখেছো। আমি যখন দেখলাম তুমি নিজে থেকেই আমার কাছে আসছো না, তখন এই সিদ্ধান্তটা না নিয়ে আমি পারলাম না। আর ধ্রুব, তুই তো আমার কাছে সব কিছু শেয়ার করতে পারতি। আসলে আমি যে তোকে কতটা ভালোবাসি সেটা তুই কখনো বুঝতে পারিস না। আমি পারতাম তোকে কথাগুলো জানাতে, কিন্তু আমি চেয়েছি নীলার সামনে কথাগুলো হোক। এনিওয়ে, তোর নীলা তোরই আছে, তোরই থাকবে। আসলে এই কবছর তোকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, তবে শুধু কষ্টই দিইনি, তোকে অনেক সুযোগও দিয়েছি। রেস্টুরেন্টে যখন আমরা খেতে বসেছিলাম তখন আমি ওয়াশরুমের কথা বলে চলে যাই, মনে আছে? আসলে আমি তোদেরকে সুযোগ দিতে চেয়েছিলাম, মানে তোরা একজন আরেকজনকে আবার নতুন করে জানবি, সম্পর্কটা ঝালাই করে নিবি। সেদিন এয়ারপোর্টে আমি ইচ্ছে করেই যাইনি, আসলে আমার সেদিন কোনো কাজই ছিল না। পুরো বিষয়টা ছিল আমার সাজানো। আরও যে ছিনতাইয়ের ঘটনাটি, সেটার কথা মনে আছে? আসলে হয়েছে কি, নীলা ধ্রুবর উপর রেগেছিল। আমি চেয়েছিলাম এই ঘটনাগুলোর মাধ্যমে যাতে নীলা ধ্রুবর প্রতি তার যে রাগ সেটা যেন একটু কমে আসে। আমি সাকসেস। আমার ধারণা এই চিত্রনাট্য লেখায় আমি সফল হয়েছি। আমার আর কিছু চাওয়া নেই। কেমন যেন অদ্ভুত লাগছে, কিছু বিশ্বাস হতে চাইছিল। হ্যাঁ, মনে হচ্ছে একটা অনুতপ্তময় গল্প দেখলাম আমি। অনুতপ্ত? অনুতপ্ত। ভালোবাসা মনে হয় এমন, যেখানে রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা, অনুতাপ সবই থাকে।